গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এটা আমার দ্বিতীয় লেকচার, সেকেন্ড লেকচার। এর আগে তোমরা অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি, তা অ্যামোনিয়ার ধর্ম সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মেনলি দুটো গ্যাস, দ্যাট ইজ হাইড্রোজেন সালফাইড আর নাইট্রোজেন, এবং তিনটে অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই তিনটে অ্যাসিড সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমাদের এই চ্যাপ্টারে মেনলি যেটা পড়তে হয় সেটা হচ্ছে একটা অ্যামোনিয়া, H2S আর নাইট্রোজেন, এই তিনটে গ্যাস, এই তিনটে গ্যাসের প্রস্তুতি, তিনটে গ্যাসের ধর্ম, বিক্রিয়া, এগুলো পড়তে হয়। আর তিনটে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, এই তিনটে অ্যাসিডের শিল্প প্রস্তুতি পড়তে হবে। তো প্রথম যদি আমরা তিনটেরই গন্ধর দিক থেকে বিচার করি, তাহলে অ্যামোনিয়া হচ্ছে আমাদের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। অ্যামোনিয়া হলো ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। হাইড্রোজেন সালফাইড হলো পচা ডিমের মতো, পচা ডিমের গন্ধের মতো হাইড্রোজেন সালফাইড। আর নাইট্রোজেন গ্যাসের কোনো গন্ধ হয় না, দ্যাট ইজ নাইট্রোজেন গ্যাস কিন্তু গন্ধহীন, এর কোনো গন্ধ নেই, নাইট্রোজেন গন্ধহীন গ্যাস। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টারে আজকে অ্যামোনিয়া আমরা আগের সেশনে পড়েছি। এই সেশনে আমরা হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন গ্যাস আর তিনটে অ্যাসিড সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে চলে আসি আমরা হাইড্রোজেন সালফাইড। পরীক্ষাগারে কি করে হাইড্রোজেন সালফাইড গ্যাস, H2S গ্যাস প্রস্তুত করা হয়? পরীক্ষাগারে H2S গ্যাস বা হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি, পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস বা H2S গ্যাস প্রস্তুত। দেখো, এর জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়। পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুত করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, যে যন্ত্রটার নাম হচ্ছে কিপ যন্ত্র। যে যন্ত্রটার নাম হচ্ছে কিপ যন্ত্র। এই কিপ যন্ত্রের সাহায্যে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়। এবং যে বিক্রিয়াটা এখানে করা হয়, বিক্রিয়াটা হচ্ছে ফেরাস সালফাইড এর সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটানো হয়। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটানো হয়। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া করানো হয়। বিক্রিয়া করলে ফেরাস সালফেট, FeSO4 আর H2S গ্যাস আমরা পাবো। ঠিক, যেহেতু H2S বায়ুর থেকে ভারী, সেজন্য আমরা অ্যারোটা উপর দিকে দিয়েছি। এবারে H2S গ্যাস H2S আবিষ্কার করেছিলেন যিনি, মনে রাখতে হবে 1777 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিলে, 1777 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিলে এই H2S গ্যাস আবিষ্কার করেছিলেন। তো H2S গ্যাসকে প্রথমে যেটা করা হয়, লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় ফেরাস সালফাইডের। লঘু H2SO4 নেওয়া হয়, গাঢ় কিন্তু নয়। কেন গাঢ় নেওয়া হয় না তার কারণটা আমি পরে বলছি। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটানো হয়, ঘটিয়ে আমরা ফেরাস সালফেট লবণ আর হাইড্রোজেন সালফাইড গ্যাস আমরা পাবো। যেহেতু হাইড্রোজেন সালফাইড বায়ুর থেকে ভারী, সেজন্য আমরা কিন্তু অ্যারোটা উপর দিকে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পরে চলে আসি যে এটা FeS, দ্যাট ইজ ফেরাস সালফাইড। এবার আমরা চলে আসছি যে H2S গ্যাস কীভাবে শুষ্ক করা হয়। আমরা তো H2S গ্যাস প্রস্তুত করলাম, তো H2S গ্যাসকে কীভাবে আমরা শুষ্ক করব? H2S গ্যাস শুষ্ক করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা ফসফরাস পেন্টঅক্সাইড, P2O5। ফসফরাস পেন্টঅক্সাইড ব্যবহার করা হয় H2S গ্যাসকে শুষ্ক করার জন্য। কারণ যে H2S গ্যাস পরীক্ষাগারে উৎপন্ন হয়, সেই H2S গ্যাসের সঙ্গে সামান্য পরিমাণে জলীয় বাষ্প মিশে থাকে। সুতরাং সেই জলীয় বাষ্পটাকে দূর করার জন্য আমরা সবসময় কি ফসফরাস পেন্টঅক্সাইড ব্যবহার করব। এই ফসফরাস পেন্টঅক্সাইড হচ্ছে তীব্র জল শোষক পদার্থ। ফসফরাস পেন্টঅক্সাইড তীব্র জল শোষক পদার্থ। উৎপন্ন H2S গ্যাসে কোনো জলীয় বাষ্প থাকলে ফসফরাস পেন্টঅক্সাইড কিন্তু সেই জলটাকে শোষণ করে একদম পিওর H2S গ্যাস কিন্তু আমাদের দেবে। সুতরাং H2S গ্যাস শুষ্ক করার জন্য আমরা ব্যবহার করব ফসফরাস পেন্টঅক্সাইড, যেটা একটা তীব্র জল শোষক পদার্থ। H2S গ্যাস কী করে সংগ্রহ করা হয়? H2S গ্যাস সংগ্রহ করা হয়, H2S গ্যাস সংগ্রহ করা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা আমরা H2S গ্যাস সংগ্রহ করব। বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা আমরা H2S গ্যাস সংগ্রহ করব, কারণ H2S গ্যাস বায়ুর থেকে ভারী। H2S গ্যাস বায়ুর থেকে অন্তত 1.2 গুণ ভারী। H2S গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুর থেকে 1.2 গুণ ভারী। সুতরাং আমরা H2S গ্যাস কিন্তু বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করব। ঠিক, আচ্ছা,
এবারে আমাদের জানতে হবে যে এই কিপ যন্ত্রটা কী, কিপ যন্ত্র কী এবং কিপ যন্ত্রের সাহায্যে কীভাবে আমরা পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করব। এই বিক্রিয়াটা হচ্ছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়া করলেই কিন্তু আমরা ফেরাস সালফাইড লবণ আর সালফিউরিক অ্যাসিড পাবো, এবং কিপ যন্ত্রে এই পরীক্ষাটা করা হয়। এবার কিপ যন্ত্র কী সেটা আমাদের জানতে হবে। তোমাদের বইতে দেখবে ছবি দেওয়া থাকবে কিপ যন্ত্র, দেখতে কীরকম হয় যন্ত্রটা, আমি একটু ছবি এঁকে বোঝাবার চেষ্টা করছি যে কিপ যন্ত্র কীরকম দেখতে হয় এবং কীভাবে কিপ যন্ত্রের সাহায্যে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করব। তাহলে আমরা লিখছি কিপ যন্ত্রে H2S বা হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি, কিপ যন্ত্রে H2S গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি। আচ্ছা, কিপ যন্ত্র দেখতে অনেকটা এরকম হয়, আমি ছবি আঁকছি, তোমরা বইতে ছবিটা পাবে। এটা সরু নলের মতো প্রথম দিকটা থাকে, দেখতে অনেকটা কিপ যন্ত্র এরকম হয়। এখান থেকে একটা আমাদের স্টপকক লাগানো থাকে, যেখান থেকে H2S গ্যাসটা আমরা বাইরে সংগ্রহ করব। এটা একটা স্টপকক, ঠিক দেখতে অনেকটা কিপ যন্ত্র এরকম হয়। তিনটে পার্ট হয় কিপ যন্ত্রে, অনেকটা দেখতে এরকম থাকে কিপ যন্ত্র। এখান থেকে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস সংগ্রহ করব এবং তো কিপ যন্ত্র আমাদের মোটামুটি দেখতে এরকম হয়, অনেকটা এরকম দেখতে হয় আমাদের কিপ যন্ত্র। এবারে মেন বিক্রিয়াটা যেটা, সেটা হচ্ছে ফেরাস সালফাইড FeS প্লাস লঘু H2SO4, এটা বিক্রিয়া করে আমাদের ফেরাস সালফেট প্লাস আমরা H2S গ্যাস পাবো বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করবো। তো কিপ যন্ত্র দেখতে অনেকটা এরকম হয়। এবারে কিপ যন্ত্র, এখানে আমাদের লঘু H2SO4 রয়েছে এবং এখানে ফেরাস সালফাইড থাকে। এই যে নলটা আমরা দেখতে পাচ্ছি, এই নলটা
যে নলটা নামছে, অ্যাকচুয়ালি কিপযন্ত্রের 3টে পার্ট, এই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট, 3টে পার্ট রয়েছে। এখান থেকে যে নলটা, সেই নলটা যে নেমেছে, দেখো নলটা আর এই যে গোলতল ফ্লাস্কের জায়গাটা, এর মাঝখানে কিন্তু একটা জায়গা ফাঁকা রয়েছে, একটুখানি ফাঁকা জায়গা রয়েছে, যার জন্য কি লঘু স্টোসোফোর কিন্তু যখন ওপরে দেওয়া থাকে এটা কিন্তু খুব সহজেই কিন্তু নিচে নেমে আসতে পারবে, ঠিক আছে। এবং ফেরাস সালফাইডকে এখানে এই নলটার বাইরে দেওয়া থাকে, মানে লঘু স্টোসোফোর ওপর থেকে যখন পড়বে এটা কিন্তু নলের মধ্যে দিয়ে সোজা এসে নিচে পড়বে, এবং সাইডে এই সেকেন্ড পার্টটাতে সাইডে ফেরাস সালফাইড দেওয়া থাকে, ঠিক আছে। যখনই আমরা এই ফেরাস এই লঘু স্টোসোফোর যখনই কন্ট্যাক্টে আসবে, মানে এখানে লঘু স্টোসোফোর যখনই ফেরাস সালফাইডের সঙ্গে কন্ট্যাক্টে আসবে, ওটা কিন্তু বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করবে, এবং এখানে স্টপ কক রয়েছে, স্টপ ককটা খুলে আমরা কিন্তু H2S গ্যাস এখান থেকে সংগ্রহ করতে পারবো। তাহলে লঘু স্টোসোফোরের সঙ্গে H2S গ্যাস বিক্রিয়া করে কিন্তু আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা যায় এইভাবে, এই কিপ যন্ত্রের সাহায্যে। এখান থেকে যখনই আমরা লঘু স্টোসোফোর গ্যাসটা, লঘু স্টোসোফোর অ্যাসিড যেটা, সেটা যখনই এখান থেকে আমরা এই নলের মধ্যে দিয়ে পড়বে, এটা একদম সোজা নিচে চলে আসবে, ঠিক আছে। আর এখানে তো অলরেডি ফেরাস সালফেট দেখো রাখাই আছে, তো ফেরাস সালফেটের সঙ্গে যখনই কন্ট্যাক্টে আসবে, এটা কাঁচের নল একটা, যখনই কন্ট্যাক্টে আসবে তখন কিন্তু এটা হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করবে। এবং যেহেতু হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুর থেকে ভারী, এটা কিন্তু বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা ওপরের দিকে উঠবে, যেই ওপরের দিকে উঠবে আমরা কিন্তু এখানে স্টপ কক থেকে খুলে হাইড্রোজেন সালফাইড গ্যাস সংগ্রহ করে নেবো, ঠিক। আচ্ছা, স্টপ ককটা আমরা ইচ্ছা মতো কিন্তু এখান থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাস কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো। স্টপ ককটা যেই খুলবো এখান থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাস আমাদের বেরোবে, আমরা সংগ্রহ করবো, এবং সংগ্রহ করা হয়ে গেলে স্টপ ককটা লাগিয়ে দেওয়া হবে। স্টপ কক যেই আমি লাগিয়ে দেবো, ভেতরে কিন্তু এই কিপ যন্ত্রের মধ্যে বায়ুর চাপটা বেড়ে যাবে। এই বায়ুর চাপ বেড়ে যাওয়ার জন্য নিচ থেকে লঘু স্টোসোফোর যে অ্যাসিডটা রয়েছে, সেই অ্যাসিডটা কিন্তু আস্তে 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 নল বেয়ে ওপরে উঠতে থাকবে, এবং এই অবধি চলে আসবে। আবার যখন আমি স্টপ কক খুলবো হাইড্রোজেন সালফাইড গ্যাস নেওয়ার জন্য, এই অ্যাসিডটা কিন্তু ধীরে 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 নিচে নামতে থাকবে, এবং যত নিচে নামতে থাকবে ফেরাস সালফাইডের সঙ্গে কন্ট্যাক্টে আসবে, ফেরাস সালফাইডের সঙ্গে কন্ট্যাক্টে আসলে আবার কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করবে, এবং সেটা আবার আমরা স্টপ কক থেকে পেয়ে যাব, এবং এই প্রসেসটা এইভাবেই কিন্তু চলতে থাকে। তো সেটা এই কিপ যন্ত্রের সাহায্যে অনেকটা এইভাবে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস পরীক্ষাগারে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করব। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা কেন লঘু স্টোসোফোর গ্যাস, লঘু স্টোসোফোর অ্যাসিড ব্যবহার করি? লঘু স্টোসোফোর এই অ্যাসিডটা আমরা কেন ব্যবহার করি? আমরা কেন গাঢ় স্টোসোফোর ব্যবহার করি না? তার কারণ হচ্ছে যে H2SO4 হচ্ছে একটা তীব্র জারক পদার্থ। H2SO4 হলো একটি তীব্র জারক পদার্থ। আমরা যদি গাঢ় স্টোসোফোর ব্যবহার করি, তাহলে গাঢ় স্টোসোফোর ব্যবহার করলে কিন্তু H2S গ্যাস প্রস্তুত হবে, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত হবে, কিন্তু যেহেতু H2SO4 একটা জারক পদার্থ, ও কিন্তু উৎপন্ন হাইড্রোজেন সালফাইডকে সঙ্গে সঙ্গে জারিত করে সালফারে পরিণত করে দেবে, যার জন্য আমরা কিন্তু কখনোই H2S গ্যাসটা পাবো না। আমরা কিন্তু H2S গ্যাস কখনোই পাবো না। H2S গ্যাস প্রস্তুত হবে, কিন্তু যেহেতু H2SO4 একটি তীব্র জারক পদার্থ, সুতরাং উৎপন্ন H2Sকে কিন্তু ও জারিত করে সঙ্গে সঙ্গে সালফারে জারিত করে দেবে, যার জন্য আমরা H2Sটা পাবোই না। বোঝা গেছে? ওই জন্য কিন্তু আমরা গাঢ় H2SO4 কখনোই কিন্তু ব্যবহার করব না, সবসময় লঘু H2SO4 ব্যবহার করব। বিক্রিয়াটা কীরকম হয় না, H2S প্লাস H2SO4, এটা গাঢ় H2SO4 যদি আমরা গাঢ় ব্যবহার করি, তাহলে এটা কিন্তু কখনোই সালফার হাইড্রোজেন এই যে উৎপন্ন যে H2S কিন্তু উৎপন্ন হবে, কিন্তু H2S উৎপন্ন হলে সঙ্গে সঙ্গে H2SO4 কিন্তু একে জারণ করে দেবে বা জারিত করে দেবে, জারিত করে সালফার দেবে, সালফারে জারিত করবে, তার সঙ্গে আমরা পাবো সালফার ডাইঅক্সাইড, এটা S, সালফার ডাইঅক্সাইড প্লাস জল, এইটা আমরা পাবো। তার মানে আমরা আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে সালফার, আমরা আলটিমেট সালফার পাবো, H2S কিন্তু পাবো না। H2Sটা উৎপন্ন হবে সেটা কিন্তু অলরেডি H2SO4 ওকে জারণ করে সালফারে পরিণত করে দেবে, যার জন্য কিন্তু গাঢ় H2SO4 কখনোই আমরা ব্যবহার করব না, সবসময় লঘু H2SO4 ব্যবহার করব। বোঝা গেল? নেক্সট, এরপরে আমরা আসবো যে হাইড্রোজেন সালফাইডের কিছু ধর্ম, এগুলো আমরা এখান থেকে এবারে পড়বো। এর অনেক ধর্ম রয়েছে, কয়েকটা ধর্ম আমি এখানে আলোচনা করে দিচ্ছি। যেমন সবার আগে যেটা পড়তে হবে যে H2S এর ধর্ম। H2S হচ্ছে একটি ভৌত ধর্ম, আমি বলি যে এটি একটি আম্লিক গ্যাস। H2S কিন্তু একটি আম্লিক গ্যাস, H2S একটি আম্লিক গ্যাস প্রথম, ঠিক। আচ্ছা, এর বিজারণ ধর্ম জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিজারণ ধর্ম। H2S এর বিজারণ ধর্ম কি? বিজারণ ধর্ম হচ্ছে, বা যখন একে পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়া করানো হয়, পটাশিয়াম ডাইক্রোমেট মানে K2Cr2O7, এর সঙ্গে যখন আমি বিক্রিয়া করাবো H2SO4কে, আমরা 4H2SO4 নেব, এর সঙ্গে যখন বিক্রিয়া করাবো এটা কিন্তু প্লাস
3H2S, তার সঙ্গে 3H2S, এই পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস 4টে H2SO4 প্লাস 3H2S। এটা যখন আমরা নেব, এটা কিন্তু সবসময় তৈরি করবে আমাদের, আচ্ছা K2Cr2O7 অ্যাকচুয়ালি হয় আমাদের কমলা বর্ণের, এটা কমলা রঙের হয়, অরেঞ্জ কালারের হয়। এটা সবসময় তৈরি করবে আমাদের K2SO4 তৈরি করবে, প্লাস এটা দিকে আসবে Cr2SO4 হোল থ্রাইস, প্লাস আসবে আমার 3টে সালফার পাবো, প্লাস জল পাবো। এই যে Cr2SO4 হোল 3 তৈরি হলো, এটা তৈরি হয় সবুজ কালারের বা গ্রিন রঙের তৈরি হয় বা সবুজ রঙের তৈরি হয়, ঠিক। তো এইটা হচ্ছে হাইড্রোজেন সালফেটের বিজারণ ধর্ম। হাইড্রোজেন সালফেট কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেটকে সবসময় বিজারিত করে Cr2SO4 হোল 3 সবুজ বর্ণের একটা পদার্থ দেবে। এটা হচ্ছে H2S বিজারণ ধর্ম। এবং এর সাহায্যে আমরা কিন্তু যে H2S কিন্তু রয়েছে কিনা কোনো পদার্থে বা কোনো যৌগে হাইড্রোজেন সালফাইড রয়েছে কিনা আমরা কিন্তু বুঝতে পারবো। যখনই আমরা একে পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়া করাবো, H2SO4 বা সালফিউরিক অ্যাসিড নিয়ে সঙ্গে H2S নিয়ে, আমরা কিন্তু সবসময় H2S বিজারিত করবে পটাশিয়াম ডাইক্রোমেটকে করে Cr2SO4 হোল 3 সবুজ বর্ণের একটা পদার্থ দেবে। মানে কমলা রঙের যে পটাশিয়াম ডাইক্রোমেট, ওটা কিন্তু পরিবর্তিত হয়ে সবুজ বর্ণের একটা পদার্থ আমরা পাবো। এই কালারটা চেঞ্জ দেখলেই আমরা বুঝতে পারবো যে কম্পাউন্ডের মধ্যে কিন্তু হাইড্রোজেন সালফাইড বর্তমান। সুতরাং এর সাহায্যে কিন্তু আমরা H2S গ্যাসকে চিনতেও পারবো। H2S গ্যাস চেনার উপায়, এই পদ্ধতিতে কিন্তু আমরা H2S গ্যাসকে আইডেন্টিফাই করতে পারবো বা H2S গ্যাসকে কিন্তু চিনতেও পারবো যে আদৌ H2S গ্যাস রয়েছে কি নেই, ঠিক। আচ্ছা, আর কি ধর্ম হতে পারে? যেমন কপার সালফেটের সঙ্গে যদি H2S এর বিক্রিয়া করানো হয়, কপার সালফেট বা CuSO4, এই কপার সালফেটের জলীয় দ্রবণের সঙ্গে যদি আমি H2S এর বিক্রিয়া ঘটাই, তাহলে কিন্তু সবসময় কপার সালফেটের একটা অধক্ষেপ পাওয়া যায় এবং এই অধক্ষেপটা হয় কালো বর্ণের, কালো রঙের একটা অধক্ষেপ পাওয়া যায়। কপার সালফেটের একটা কালো বর্ণের অধক্ষেপ আমরা পাবো, ঠিক। আচ্ছা, আর কি হতে পারে? দেবে সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া AgNO3, যদি AgNO3 সঙ্গে বিক্রিয়া করি বা সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করি, এখানেও কিন্তু আমরা সিলভার নাইট্রেটের সঙ্গে যদি বিক্রিয়া করি, এখানেও কিন্তু আমরা Ag2S এর, দ্যাট ইজ সিলভার সালফেটের একটা কালো বর্ণের অধক্ষেপ পাবো, কালো বর্ণের একটা অধক্ষেপ পাবো। এবং এর জন্য কিন্তু আমাদের যে রূপোর জিনিস, আমরা যে রূপোর জিনিসগুলো পড়ি, সেই রূপোর জিনিস কিন্তু এই জন্য কালো হয়ে যায়। রূপোর, এর প্রশ্ন তোমাদের আসে যে রূপোর জিনিস কেন কালো হয়ে যায়, এই কারণে, কারণ সিলভার অলওয়েজ H2S এর সঙ্গে বিক্রিয়া করে একটা কালো বর্ণের Ag2S তৈরি করবে বা অধক্ষেপ পড়বে, উপরে একটা কালো রঙের আস্তরণ পড়ে যাবে, যার জন্য রূপোর জিনিস কিন্তু কালো হয়ে যায়। যে চকচকে ভাবটা থাকে, সেই চকচকে ভাবটা কিন্তু আর থাকে না, ধীরে ধীরে এটা উপরে একটা কালো রঙের একটা আস্তরণ পড়ে যায়, এই জন্যই হয়। আচ্ছা, আর কি ধর্ম হতে পারে? যেমন ধরো যদি লেড অ্যাসিটেটের সঙ্গে বিক্রিয়া করানো হয়, লেড অ্যাসিটেটের সঙ্গে যদি আমি বিক্রিয়া করাই H2Sকে, লেড অ্যাসিটেটের সঙ্গে বিক্রিয়া, বা তুমি বলতে পারো লেড অ্যাসিটেটের সিক্ত যদি কোনো কাগজ বা লেড অ্যাসিটেট দ্রবণে ভেজানো যদি কাগজ আমরা H2S সামনে ধরি, H2S গ্যাসের সামনে ধরি, তাহলে কিন্তু লেড সালফেটের একটা অধক্ষেপ পাওয়া যায়, লেড সালফেটের কালো বর্ণের একটা অধক্ষেপ পাওয়া যায়। এটাও কিন্তু আমার H2S এর ধর্ম, ঠিক। আচ্ছা, AgNO3 সঙ্গে যদি বিক্রিয়া করানো হয় তাহলে তো বললাম, আর যদি PbNO3 সঙ্গে যদি বিক্রিয়া করি, তাহলেও কিন্তু এই লেড সালফেটের অধক্ষেপ পাওয়া যাবে। PbNO3 হোল 2 সঙ্গে যদি বিক্রিয়া করি, তাহলেও কিন্তু লেড সালফেটের অধক্ষেপ পাওয়া যাবে, ঠিক। তো এইগুলো হচ্ছে সব আমাদের H2S এর ভৌত ধর্ম। আরেকটা তোমাদের ধর্ম দেবে বইয়ে দেওয়া থাকবে, নাও দেওয়া থাকতে পারে, এটা এক্সট্রা আমি বলে দিচ্ছি। যেমন যদি সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি, এটা একটা সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে যদি H2S গ্যাস বিক্রিয়া করা হয়, তাহলে একটা জটিল লবণ পাওয়া যায়। তাহলে একটা জটিল লবণ আমরা পাবো, যে জটিল লবণটা আমাদের কালারটা হয় বেগুনি বর্ণের আমরা পাওয়া যায়। লবণটা হচ্ছে Na4Fe CN হোল 5 NOS, এই লবণটা পাওয়া যায়। এটা একটা জটিল লবণ এবং রঙটা হয়ে যায় বেগুনি বর্ণের। তো এইগুলো সব হচ্ছে আমাদের H2S এর
ধর্ম। এবার তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন দেয় যে পুরনো তৈলচিত্র কেন কালো হয়ে যায়। প্রশ্নটা করবে যে পুরনো তৈলচিত্র কেন কালো হয়ে যায়। তৈলচিত্রে মনে রাখবে সবসময় লেড কম্পাউন্ড থাকে, তৈলচিত্রে সবসময় এই লেড কম্পাউন্ডটা থাকে, ঠিক। এবার এই লেডের সঙ্গে কিন্তু H2S এর একটা বিক্রিয়া আছে, লেডের কিন্তু একটা তীব্র আসক্তি রয়েছে H2S এর প্রতি। তৈলচিত্রে লেড কম্পাউন্ড থাকে বা পিবি কম্পাউন্ড থাকে, তৈলচিত্রের কিন্তু এই লেড কম্পাউন্ডের H2S এর প্রতি একটা তীব্র আকর্ষণ রয়েছে। সবসময় এই লেড কিন্তু H2S এর সঙ্গে বিক্রিয়া করে এই লেড সালফাইড প্রস্তুত করবে। এই যে লেড সালফাইড দেখছি আমরা, এই লেড সালফাইড প্রস্তুত করবে, যার জন্য কিন্তু তৈলচিত্র কালো হয়ে যায়। এই লেড সালফাইডের জন্য তৈলচিত্র কালো হয়ে যায়। যখনই লেড H2S এর সঙ্গে বিক্রিয়া করবে, লেড সালফাইডের কিন্তু কালো অধক্ষেপ দেবে। এই কালো অধক্ষেপের জন্যই পুরনো তৈলচিত্র আমাদের কালো হয়ে যায়। তো এই প্রশ্নটা আমাদের দেয় পরীক্ষায় যে পুরনো তৈলচিত্র কেন কালো হয়ে যায়। উত্তর হবে যে তৈলচিত্রে লেড কম্পাউন্ড রয়েছে বা পিবি কম্পাউন্ড রয়েছে, H2S এর সঙ্গে বিক্রিয়া করে এই লেড কম্পাউন্ড সবসময় লেড সালফেটের একটা কালো অধক্ষেপ দেবে। এই কালো অধক্ষেপের জন্যই বা লেড সালফেট যৌগের জন্যই পুরনো তৈলচিত্র আমাদের কালো হয়ে যায়, ঠিক। আচ্ছা, তো এইগুলো গেল আমাদের সব H2S এর ধর্ম। H2S আমরা কী করে প্রস্তুত করব, কীপ যন্ত্রের সাহায্যে কী করে পরীক্ষাগারে প্রস্তুত করব, তার সমীকরণ। তো H2S এখানেই আমাদের মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা যেটা আসবো, তাহলে অ্যামোনিয়া হলো আমাদের, H2S হলো। এবারে এরপরে যে গ্যাসটা রয়েছে লাস্ট, সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস। লাস্ট আমাদের যে গ্যাসটা পড়তে হবে সেই গ্যাসটা হলো আমাদের নাইট্রোজেন গ্যাস, N2, নাইট্রোজেন গ্যাস। সবার আগে যেটা জানতে হবে এখানে যে নাইট্রোজেন ধর্ম, এর ধর্ম কি না, ধর্ম হচ্ছে প্রথম, নাইট্রোজেন একটি ত্রিবন্ধনযুক্ত গ্যাস, ঠিক। এবং ত্রিবন্ধন থাকার জন্য প্রচণ্ড শক্তিশালী এবং রাসায়নিকভাবে এই গ্যাস কিন্তু নিষ্ক্রিয়। দেখো নাইট্রোজেন যেটা হয়, নাইট্রোজেন ডায়াগ্রামটা হচ্ছে এরকম, N∧N, এই ত্রিবন্ধন, তিনটে বন্ধন থাকে। এই ত্রিবন্ধন থাকার জন্য নাইট্রোজেন কিন্তু প্রচণ্ড শক্তিশালী মিন্স এই নাইট্রোজেনকে ভাঙতে, এই বন্ডগুলো, এই যে বন্ডগুলো আমরা দেখছি, এই বন্ডগুলোকে ভাঙতে কিন্তু প্রচুর পরিমাণ শক্তি দরকার। বন্ড কেন ভাঙবো? কারণ নাইট্রোজেন যখন অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করবে, তখন মৌলের সঙ্গে বিক্রিয়া করতে হলে তো বন্ডগুলোকে ভাঙতে হবে, তা না হলে নাইট্রোজেন কী করে বিক্রিয়া করবে অন্য কোনো মৌলের সঙ্গে? তো এই যে বন্ডগুলো ভাঙা, এই বন্ডগুলো ভাঙতে গেলে প্রচুর পরিমাণ শক্তি দিতে হবে। তো সেই শক্তি সচরাচর সম্ভব হয় না, সব জায়গায় দেওয়া সম্ভব হয় না, যার জন্য নাইট্রোজেন কিন্তু প্রচণ্ড শক্তিশালী এই ত্রিবন্ধনের জন্য, আর রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তার মানে নাইট্রোজেন কিন্তু সচরাচর বিক্রিয়া করতে চায় না। নাইট্রোজেন বিক্রিয়া করে না তা নয়, কিন্তু সচরাচর করতে চায় না, যার জন্য এদেরকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলা হয়, ঠিক। অনেক সময় তোমরা দেখতে পাবে যে আমরা যে চিপসের প্যাকেট খাই, চিপসের প্যাকেট যেগুলো মার্কেটে পাওয়া যায়, এবার চিপস প্যাকেটের ভেতরে অনেকটা গ্যাস দিয়ে ফোলানো থাকে, চিপসের প্যাকেটটা গ্যাস দিয়ে ফোলানো থাকে। তো ওই চিপসের প্যাকেটে কিন্তু নাইট্রোজেন গ্যাস রয়েছে, ওই নাইট্রোজেন গ্যাস দিয়েই কিন্তু ফোলানো হয়। তার কারণ হচ্ছে নাইট্রোজেন গ্যাস কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তো নাইট্রোজেন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ার জন্য ভেতরে যে চিপসগুলো রয়েছে বা খাদ্যদ্রব্য যেগুলো রয়েছে, তার সঙ্গে কিন্তু নাইট্রোজেন রিয়াকশান করে না, যার জন্য খাদ্যদ্রব্যগুলো বা চিপস যেটা আমরা খাই সেটা কিন্তু অনেক দিন ধরে ফ্রেশ থাকে, খারাপ হয় না, যার জন্য আমরা কিন্তু নাইট্রোজেন গ্যাসটাই ভেতরে ব্যবহার করা হয়। যেহেতু নাইট্রোজেন গ্যাস কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, নাইট্রোজেন গ্যাস কিন্তু কখনোই ওই চিপসের সঙ্গে বিক্রিয়া করবে না বা খাদ্যদ্রব্যের সঙ্গে বিক্রিয়া করবে না, তার জন্য খাদ্যদ্রব্যগুলো ফ্রেশ রাখতে বা ভালো রাখতে এই নাইট্রোজেন গ্যাস কিন্তু সাহায্য করে, ঠিক। আচ্ছা, নেক্সট আমাদের কার সঙ্গে তাহলে নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করে? এমন একটা কম্পাউন্ড যেমন ধরো ম্যাগনেসিয়ামের সঙ্গে কিন্তু নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করে, কারণ ম্যাগনেসিয়াম কিন্তু প্রচণ্ড সক্রিয়। ম্যাগনেসিয়ামের সঙ্গে কিন্তু নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করবে, এটা তৈরি করে সেটা হচ্ছে Mg3N2, এই কম্পাউন্ডটা তৈরি করে। এবং একে যদি ফার্দার আমি জলের সঙ্গে বিক্রিয়া করি বা হাইড্রোলিসিস করে দিই, তাহলে পরে কিন্তু আমি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড পাবো, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড পাবো, তার সঙ্গে তৈরি হবে আমার অ্যামোনিয়া, ঠিক। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে, আর কার সঙ্গে বিক্রিয়া করতে পারে না CaC2, ক্যালসিয়াম কার্বাইড বলে একটা কম্পাউন্ড আছে, তার সঙ্গে নাইট্রোজেন গ্যাস রিয়াকশান করে। এবং এই রিয়াকশানটা কিন্তু
করতে গেলে এই টেম্পারেচারটা মেনশন করতে হয়, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই টেম্পারেচারটা যদি আমি না দিই তাহলে কিন্তু বিক্রিয়াটা হবে না, কারণ নাইট্রোজেনকে আগেই বলেছি নাইট্রোজেনকে ভাঙতে প্রচুর পরিমাণ শক্তি দরকার। সুতরাং এই টেম্পারেচার কিন্তু লিখতে হবে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং এটা তৈরি হয় আমাদের সিএ, এটা তৈরি হবে আমাদের নাইট্রোলিন তৈরি হয় CaCN2। অনেকে এটাকে অন্যভাবেও লেখে, দ্যাট ইজ CaCNCN, এইভাবেও অনেকে লেখে, CaNCN এইভাবেও অনেকে লেখে। আমরা CaCN2 এভাবেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে তৈরি হবে CaCN2 প্লাস আমাদের তৈরি হয় এখানে কার্বন, ঠিক। আচ্ছা, এটাকে আমাদের নাইট্রোলিন বলি, এটাকে বলা হয় আমাদের কি নাইট্রোলিন। এই নাইট্রোলিন তৈরি, এটা তোমাদের নাইট্রোলিন কি না, নাইট্রোলিন হচ্ছে এক ধরনের সার, জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। নাইট্রোলিন এক ধরনের সার, জমিতে এই নাইট্রোলিন সার হিসেবে ব্যবহার করে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের 2020 মাধ্যমিকে এসছে, তোমরা দেখে নেবে প্রশ্নটা, যে 2020 মাধ্যমিকে কিন্তু এই প্রশ্নটা এসছে, এই বিক্রিয়াটা কিন্তু লিখতে দিয়েছে। সুতরাং ভালো করে করবে যে এটা নাইট্রোলিন সার তৈরি হয়, যেটি CaCN2 প্লাস সি, এই পুরোটাকে একসাথে বলা হয় নাইট্রোলিন, কিন্তু CaCN2 প্লাস সি এই পুরোটাকে বলা হয় একসঙ্গে নাইট্রোলিন, ঠিক। আচ্ছা, এই CaCN2কে যদি জলের সঙ্গে বিক্রিয়া করাই, CaCN2 এটাকে যদি আমি জলের সঙ্গে বিক্রিয়া করাই, মানে হাইড্রোলিসিস যদি করে দিই, তাহলে আমরা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট প্লাস NH3 গ্যাস পাব, ঠিক। এটাকে যে পার্টিকুলার যদি জলের সঙ্গে বিক্রিয়া করি, তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস NH3 দ্যাট ইজ অ্যামোনিয়া গ্যাস আমরা পাবো, ঠিক আছে। তো এই গেল রাসায়নিক এর ধর্ম, নাইট্রোজেনের ধর্ম এবং কিছু বিক্রিয়া, ঠিক। আচ্ছা, এবারে পরীক্ষাগারে যেভাবে প্রস্তুত করা হয়, পরীক্ষাগারে যেটা, এটা তো আমাদের গেল তোমার পরীক্ষাগারের প্রস্তুতি। যদি রাসায়নিক শিল্পে যদি প্রস্তুত করি আমরা নাইট্রোজেন, তাহলে রাসায়নিক শিল্পে কিন্তু আলাদাভাবে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়, এবং তার জন্য তোমাদের রাসায়নিক শিল্পে কীভাবে প্রস্তুত করা হয় সেই বিক্রিয়াটা জানতে হবে। না, বিক্রিয়াটা হচ্ছে সোডিয়াম NaNO2 এর সঙ্গে 4HCl, এই বিক্রিয়া ঘটানো হয়। NaNO2 দ্যাট ইজ সোডিয়াম নাইট্রাইট, NaNO2 দ্যাট ইজ সোডিয়াম নাইট্রাইট এর সঙ্গে 4HCl এর NH4Cl এর বিক্রিয়া ঘটানো হয়। বিক্রিয়া ঘটিয়ে আমরা কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা, এখান থেকে নাইট্রোজেন গ্যাসটা পাবো। সোডিয়াম নাইট্রাইটের সঙ্গে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করি, তাহলে কিন্তু আমরা নাইট্রোজেন গ্যাসটা পাবো। কিন্তু এই বিক্রিয়াটা সহজে হয় না, এই বিক্রিয়াটা দুটো ধাপে সম্পন্ন হয়। বিক্রিয়াটি দুটো ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে যদি আমরা NaNO2 এর সঙ্গে 4HCl এর বিক্রিয়া ঘটাই, এটা তৈরি করবে আমাদের অ্যামোনিয়াম নাইট্রাইট, NH4NO2 এই কম্পাউন্ডটা তৈরি করবে, অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করবে। এর নাম হচ্ছে আমাদের অ্যামোনিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রাইট। এই অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করবে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি হবে না, দ্বিতীয় ধাপে এই অ্যামোনিয়াম নাইট্রাইটটাকে আমাদের, দ্বিতীয় ধাপে এই অ্যামোনিয়াম নাইট্রেটটাকে হিট করতে হবে, তাপ দিতে হবে। তাপ দিলে কিন্তু এটা ভেঙে গিয়ে আমাদের নাইট্রোজেন গ্যাস আর জল দিয়ে দেবে। এই যেহেতু গ্যাস, সুতরাং অ্যারোটা ওপর দিকে হবে, ঠিক। আচ্ছা, তো এই হলো আমাদের বিক্রিয়া। এখানে একটা সাইড প্রোডাক্ট পাওয়া যায়, এখানে সাইড প্রোডাক্টটা তোমরা লিখতেও পারো, নাও পারো। সাইড প্রোডাক্ট হচ্ছে NaCl প্রথম ধাপে, দ্যাট ইজ NH4NO2 প্লাস NaCl, এটা লিখতেও পারো, NaClটা নাও পারো। তো এই হচ্ছে আমাদের দুটো ধাপে বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। NaNO2 সোডিয়াম নাইট্রেটের সঙ্গে যখন NH4Cl এর বিক্রিয়া ঘটানো হয়, 4HCl এর যখন বিক্রিয়া ঘটানো হয়, তখন এটা কিন্তু আমরা পাবো। এখানে 4HCl তোমরা নিতে পারো, বা যদি HCl না নিয়ে মনে করো আমি NH4Cl নেবো, সেটাও নিতে পারো। যদি মনে করো আমি NH4Cl নেবো, সেটাও নিতে পারো। তাহলে তোমার এই রিয়াকশানটা ঘটানো হয় সোডিয়াম নাইট্রেটের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড, HClও নেওয়া যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইডও নেওয়া যাবে। তাহলে আমার তৈরি হচ্ছে NaNO2 প্লাস NH4Cl, এটা তৈরি হবে অ্যামোনিয়াম নাইট্রাইট। আর অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি আমরা হিট করি, এটা তৈরি হবে শেষে ভেঙে গিয়ে নাইট্রোজেন প্লাস জল, ঠিক। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই NH4NO2, এই NH4NO2 থেকে ডাইরেক্ট হিট করলে আমরা N2 গ্যাস পেয়ে যাব। NH4NO2কে ডাইরেক্ট যদি হিট করি, তাহলেই তো আমি নাইট্রোজেন গ্যাস পেয়ে যাব। তাহলে আলাদা করে আমার এই বিক্রিয়াটা করার কি দরকার, ঠিক। তো ব্যাপার হচ্ছে যে এই যে NH4NO2, এই NH4NO2কে কিন্তু ডাইরেক্ট কখনো হিট করা যায় না, কারণ NH4NO2 হচ্ছে সরাসরি যদি আমি একে হিট করি, সরাসরি যদি উত্তপ্ত করি, তাহলে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হবে। এবং এই NH4NO2 হচ্ছে একটি বিস্ফোরক পদার্থ। NH4NO2 একটি বিস্ফোরক পদার্থ, যার জন্য NH4NO2কে যদি সরাসরি আমি তাপ দিই বা সরাসরি হিট করি, তাহলে কিন্তু এটা বিস্ফোরণ ঘটাতে পারে। যার জন্য NH4NO2 কিন্তু সরাসরি আমরা হিট করি না, আগে NaNO2 সঙ্গে NH4Cl এর বিক্রিয়া ঘটিয়ে NH4NO2 তৈরি করা হয়, তারপরে একে যদি আমরা হিট করি, সেখানে কিন্তু আমার নাইট্রোজেন গ্যাস আমরা
পাবো। সরাসরি কিন্তু NH4NO2 দ্যাট ইজ অ্যামোনিয়াম নাইট্রেটকে হিট করা হয় না। ঠিক, আচ্ছা, তো এই তো গেল আমাদের নাইট্রোজেন গ্যাস কী করে আমরা রাসায়নিক শিল্পে প্রস্তুত করব। এবারে আরেকটা জিনিস আমাদের পড়তে হয়, যেটা হচ্ছে নাইট্রোজেন। তোমরা হয়তো জানো, বায়োলজিতে বা ইয়েতে পড়েছো, নাইট্রোজেন আবদ্ধীকরণ বা ইংরেজিতে এটাকে বলে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন আবদ্ধীকরণ বা ইংরেজিতে বলে নাইট্রোজেন ফিক্সেশন। তো দেখো, যেটা হয় সেটা হচ্ছে বায়ুতে নাইট্রোজেন গ্যাস সবথেকে বেশি। বায়ুতে অনেক গ্যাস রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, আমাদের সালফার থেকে শুরু করে প্রচুর কম্পাউন্ড, প্রচুর গ্যাস রয়েছে। তার মধ্যে সবথেকে বেশি যে গ্যাসটা আছে সেই গ্যাসটা হচ্ছে নাইট্রোজেন। অলমোস্ট 78% নাইট্রোজেন অ্যাটমসফিয়ারে পাওয়া যায়। এবার এই নাইট্রোজেন মাটির জন্য খুব উপকারী। আমরা যে একটু আগে যে পড়লাম নাইট্রোলিমে কিন্তু একটা নাইট্রোজেন কম্পাউন্ড ছিল। মনে করে দেখো, নাইট্রোলিন যেটা পড়লাম ওটা কিন্তু জমিতে সার হিসেবে ব্যবহার করা হতো। তারপর ওটা কি একটা নাইট্রোজেন কম্পাউন্ড, এবং এই নাইট্রোজেনটা কিন্তু মাটিতে সারের জন্য বা মাটির জন্য খুব উপকারী, মাটির উর্বরতা বৃদ্ধি করতে সহায়তা করে। সুতরাং মাটিতে বেশ কিছু ব্যাকটেরিয়া রয়েছে, তারা কি করে, তারা নাইট্রোজেন গ্যাসটাকে অ্যাটমসফিয়ার থেকে বা বায়ু থেকে টেনে মাটিতে মিশিয়ে দেয়। ঠিক, এবং মাটিতে মিশিয়ে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড বা নাইট্রোজেন ঘটিত কম্পাউন্ড তৈরি করে। ঠিক আছে, এবার এই নাইট্রোজেন কম্পাউন্ডগুলো আবার ফার্দার ভেঙে গিয়ে কিন্তু কিছু ব্যাকটেরিয়া কী করে, ওই নাইট্রোজেন কম্পাউন্ডটাকে রিয়াকশন করে আবার নাইট্রোজেন গ্যাসে কনভার্ট করে, এবং যেই নাইট্রোজেন গ্যাসে কনভার্ট করলো সেই নাইট্রোজেন গ্যাস কিন্তু আবার বাতাসে মিশে যায়। ঠিক আছে, আবার নাইট্রোজেন গ্যাস বাতাসে যে মিশে গেল, সেখান থেকে আবার কিছু ব্যাকটেরিয়া, মাটি থেকে কিছু ব্যাকটেরিয়া নাইট্রোজেন গ্যাস টেনে ওকে নাইট্রোজেন ঘটিত কম্পাউন্ডে পরিণত করবে। সেই নাইট্রোজেন কম্পাউন্ড আবার ভেঙে আবার নাইট্রোজেন গ্যাস হয়ে বাতাসে মিশে যাবে। তো এই যে সাইকেলটা কিন্তু চলতে থাকে। ঠিক আছে, এখানে বেশ কিছু ব্যাকটেরিয়া দায়ী, এবং যখন বজ্রপাত হয় বা প্রচণ্ড বৃষ্টি হয়, সেই বজ্রপাতে যখন সেই তড়িৎক্ষরণের ফলেও কিন্তু এই বায়ুর যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটা কিন্তু নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়। সেটা বাতাসের অক্সিজেনের সঙ্গে আবার বিক্রিয়া করে বৃষ্টির জলের সঙ্গে মিশে ফাইনালি মাটিতে এসে মেশে। তো এই দুভাবে কিন্তু নাইট্রোজেন ফিক্সেশনটা আমরা করতে পারবো। যেটা তোমাকে ব্যাকটেরিয়া ঘটিত যেটা বললাম, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণ, আর এটা ফাইনালি যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কেমিক্যাল কারণ। ওই কারণটা তোমরা জেনারেলি বায়োলজিতে পড়ে থাকবে, তো ওইটা আমি এখানে জাস্ট বললাম, দেখাচ্ছি না। এখানে যেটা হয় সেটা হচ্ছে এই বায়ুতে আমাদের নাইট্রোজেন প্লাস অক্সিজেন এটা রয়েছে, একসঙ্গে মিশে থাকে। সেখান থেকে যখন বজ্রপাত হবে, তড়িৎক্ষরণের ফলে এটা নাইট্রোজেন কিন্তু বিক্রিয়া করে আমার নাইট্রিক অক্সাইড তৈরি করবে, দ্যাট ইজ NO। এই NOটা হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডে পরিণত হবে। এই নাইট্রিক অক্সাইড কি করবে, বাতাসের অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে তৈরি করবে NO2, দ্যাট ইজ নাইট্রাস অক্সাইড। ঠিক, এই নাইট্রাস অক্সাইড কি করবে, আবার যখন বৃষ্টির জলের সঙ্গে মিশে এটা তৈরি করবে নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড, দ্যাট ইজ HNO2 প্লাস HNO3। এখানে তোমরা লিখতে পারো ব্র্যাকেটে, বৃষ্টির সাথে মিশে এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এই দুটো তৈরি করবে। এবং যখন এটা ভূপৃষ্ঠে এসে মিশবে, দ্যাট ইজ ভূপৃষ্ঠের ক্ষার জাতীয় পদার্থের সঙ্গে মিশবে, কারণ HNO2 আর HNO2 তো আম্লিক অ্যাসিড, তো ভূপৃষ্ঠের ক্ষার জাতীয় পদার্থের সঙ্গে যখন মিশে এটা নাইট্রোজেন কম্পাউন্ড তৈরি করবে, বা আরও ভালোভাবে বলতে গেলে নাইট্রেট লবণ তৈরি করবে। ঠিক, এবার এই নাইট্রেট লবণ কি করবে না, নাইট্রেট লবণ মাটিতে মিশে সেটা উদ্ভিদ এবং প্রাণী এই নাইট্রেট লবণ মাটিতে মিশবে। ফাইনালি মাটিতে মিশে এখান থেকে কি উদ্ভিদ এবং প্রাণীরা এই নাইট্রেট লবণ কি করবে, খাবারের সঙ্গে সংগ্রহ করবে। খাবারের মধ্যে নাইট্রেট লবণ পাবে, মাটিতে খাবার সংগ্রহ করবে এবং মাটিতে এই নাইট্রেট লবণটা মিশে যাবে। ফাইনালি এই নাইট্রেট লবণটা কি উদ্ভিদ এবং প্রাণীর দেহে চলে যাবে, এবং তারা যখন এবারে মারা যাবে, তো তাদের শরীরটা ব্যাকটেরিয়া পচনের জন্য আবার মাটিতে মিশলে তাদের শরীরে যে নাইট্রোজেনটা ছিল, নাইট্রোজেন কম্পাউন্ডটা ছিল, সেই কম্পাউন্ড আবার মাটির সাথে মিশছে, এবং এই প্রসেসটা কিন্তু আবার সেই চলতে থাকবে। তো এই নাইট্রোজেন আবদ্ধীকরণটা আমাদের ভালো করে ধাপগুলো পড়তে হবে। নেক্সট আমরা চলে আসবো নাইট্রোজেনের ব্যবহার। নাইট্রোজেন কোথায় ব্যবহার করা হয় না,
একটু আগে বললাম যে নাইট্রোজেন খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। খাদ্য সংরক্ষণে নাইট্রোজেনের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস, কারোর সঙ্গে সহজে রিয়াকশন করে না। সুতরাং নাইট্রোজেন যদি আমরা কোনো খাবারের সংরক্ষণের জন্য বা খাবারটাকে ফ্রেশ রাখার জন্য ব্যবহার করি, তাহলে কিন্তু নাইট্রোজেন এখানে ব্যবহার করা হয়। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতি, NH3 প্রস্তুতি বা অ্যামোনিয়া প্রস্তুতিতে কিন্তু নাইট্রোজেনের ব্যবহার রয়েছে। আর কি হতে পারে না, নাইট্রোলিম সার, একটু আগে যেটা বললাম নাইট্রোলিম সার, সেই নাইট্রোলিম সার যেটা জমিতে ব্যবহার করা হয় সেখানেও কিন্তু নাইট্রোজেনের ব্যবহার রয়েছে। ঠিক, আচ্ছা, আর কী ব্যবহার করা হয় না, বিস্ফোরক পদার্থ হিসেবে। বিস্ফোরক পদার্থ মানে আমার যেমন ধরো টিএনটি একটি বিস্ফোরক পদার্থ, এর পুরো নাম হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। টিএনটির পুরো নাম ট্রাইনাইট্রোটলুইন। এই টিএনটি একটি বিস্ফোরক পদার্থ। এই বিস্ফোরক পদার্থ প্রিপারেশনে বা প্রস্তুতিতে কিন্তু নাইট্রোজেনের ব্যবহার রয়েছে। ঠিক আছে, এবার দেখতে কীরকম হয় টিএনটি, না টিএনটি দেখতে অনেকটা এরকম হয়। এটা তোমাদের যদিও আসবে না, বাট তাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা বেঞ্জিন রিং, বেঞ্জিন রিংয়ে 3টে NO2 গ্রুপ থাকে, এখানে একটা মিথাইল গ্রুপ থাকে এবং এই মিথাইল গ্রুপের সঙ্গে 3টে NO2 গ্রুপ অ্যাটাচ থাকে। NO2 আর এখানেও তাই NO2, 3টে NO2 গ্রুপ এর সঙ্গে অ্যাটাচ থাকে, 3খানা NO2 গ্রুপ এর সঙ্গে অ্যাটাচ থাকে। এটাকে বলা হয় ট্রাইনাইট্রোটলুইন বা টিএনটি শর্টে। এটা একটা বিস্ফোরক পদার্থ। এই বিস্ফোরক পদার্থ হিসেবে কিন্তু NO2 নাইট্রোজেনের ব্যবহার রয়েছে। তো এই গেল আমাদের নাইট্রোজেনের ব্যবহার। ঠিক, এবারে আমরা চলে আসব 3টে অ্যাসিডে। 3টে অ্যাসিড দ্যাট ইজ HCl, HNO3 আর H2SO4 কী করে রাসায়নিক শিল্পে প্রস্তুত করা হয়, মানে শিল্প প্রস্তুতিটা আমাদের পড়তে হবে এখান থেকে। প্রথমে চলে আসছি HCl এর শিল্প প্রস্তুতি। HCl এর শিল্প প্রস্তুতি, এই HCl আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। আরেকটা নাম হচ্ছে HCl এর মিউরিয়েটিক অ্যাসিড। ঠিক, তো এখানে কি করে ব্যবহার করা হয় না, প্রথম ধাপ যেটা, প্রথম দুটো রিয়াকশান এখানে রয়েছে, দুভাবে প্রস্তুত করা হয়। প্রথম রিয়াকশানটা হচ্ছে H2 + Cl2, এটা তৈরি হয় 2HCl। এই 2HCl কিন্তু গ্যাস, অ্যাসিড নয়, এবং এর নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। যখনই গ্যাস বলবো HClকে আমরা, তখন তার নাম হয়ে যাবে হাইড্রোজেন ক্লোরাইড। এবং ফাইনালি HClকে যখন হাইড্রোলিসিস করা হয়, জলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, তখন এটা আমরা কি পাবো, HCl পাবো। এবং এই HCl কিন্তু এখন অ্যাসিড, এবং যখনই HCl অ্যাসিড হবে, এর নাম কিন্তু হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক, তো এইটা হচ্ছে প্রথম প্রিপারেশন। আর পদ্ধতি কি না, আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির নাম হচ্ছে লা-ব্লাঙ্ক পদ্ধতি। পদ্ধতিটা পড়ে যেতে হবে। এই লা-ব্লাঙ্ক পদ্ধতি তোমাদের দেয়, এই পদ্ধতিতেও আমরা কিন্তু HCl প্রস্তুত করতে পারবো। এখানে কি করা হয় না, এখানে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে রিয়াকশন করা হয়। সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে আমরা সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন করি, H2SO4। এটা 2 অণু সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়, তার সঙ্গে H2SO4। অলমোস্ট টেম্পারেচারটা দেওয়া হয় 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই টেম্পারেচার দিলে পরে আমার তৈরি হয় সোডিয়াম সালফেট, তার সঙ্গে আমরা পাবো হচ্ছে HCl, 2HCl পাবো। এটা হচ্ছে আমাদের লা-ব্লাঙ্ক পদ্ধতি। ঠিক, তো এই পদ্ধতিতেও কিন্তু HCl প্রস্তুত করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল HCl এর শিল্প প্রস্তুতি। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে HNO3 শিল্প প্রস্তুতি, নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। তো নাইট্রিক অ্যাসিডের আরেকটা নাম আছে, নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়া ফর্টিস। নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়া ফর্টিস। কী করে প্রস্তুত করবো নাইট্রিক অ্যাসিড না, নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার একটাই পদ্ধতি রয়েছে, নাম হচ্ছে অসওয়াল্ডের পদ্ধতি। অসওয়াল্ডের পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করব। ঠিক, এবং এই টোটাল পদ্ধতিটা আমাদের 3টে ধাপে সম্পন্ন হয়। টোটাল পদ্ধতিটি 3টে ধাপে সম্পন্ন হয়, একবারে হয় না, 3টে ধাপে সম্পন্ন হয়। তো প্রথম ধাপটা কি না, প্রথম ধাপে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের রিয়াকশন ঘটানো হয়। অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেন, 4টে অ্যামোনিয়া, তার সঙ্গে 5টা অক্সিজেন। 4টে অ্যামোনিয়া, এটা 5, 4টে অ্যামোনিয়া আর 5টা অক্সিজেনের রিয়াকশন করা হয়। এবং একটা অনুঘটক লাগে, অনুঘটকটার নাম হচ্ছে প্লাটিনাম তারজালি। এই অনুঘটকটা দিতে হয়, তার সঙ্গে 700 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনশন করতে হয়, আর 5 থেকে 7 অ্যাটমসফেরিক প্রেশার লাগে। এখানে আমার তৈরি হয় 4NO, যেটা আমার উপরে উঠে যাবে, দ্যাট ইজ আপওয়ার্ড অ্যারো দিতে হবে, তার সঙ্গে জল আর প্রচুর পরিমাণে তাপ নির্গত হবে। এটা হচ্ছে আমার বিক্রিয়ার প্রথম ধাপ।
ঠিক। আচ্ছা, দ্বিতীয় ধাপে কি হয় না, দ্বিতীয় ধাপে যে এনোটা তৈরি হয়েছে সেই এনোটা আবার বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হবে এনও থেকে NO2, এনও থেকে NO2 তৈরি হবে। তৃতীয় ধাপে কি হবে, তৃতীয় ধাপে যে NO2 তৈরি হয়েছে, তৃতীয় ধাপে যে NO2 তৈরি হয়েছে সেই NO2-র সঙ্গে আবার জলের রিয়াকশন করতে হয়। দ্যাট ইজ এই NO2-কে আমাদের হাইড্রোলিসিস করতে হবে। হাইড্রোলিসিস করলেই আমরা কি পাবো, নাইট্রিক অ্যাসিড পেয়ে যাব। নাইট্রিক অ্যাসিড তার সঙ্গে সাইড প্রোডাক্ট হিসেবে থাকবে NO। এই হচ্ছে বিক্রিয়ার তিনটে ধাপ। এই হলো আমাদের বিক্রিয়ার তিনটে ধাপ, যে যার সাহায্যে আমরা নাইট্রিক অ্যাসিড রাসায়নিকভাবে অসল পদ্ধতিতে প্রস্তুত করব। ঠিক। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা লাস্ট সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। এই সালফিউরিক অ্যাসিডের দুটো নাম আছে, নাম দুটো হচ্ছে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়, বা একে বলা হয় কিং অফ কেমিক্যালস। কিং অফ কেমিক্যাল মিন্স রসায়নের রাজা। কিং অফ কেমিক্যালস মিন্স রসায়নের রাজা, কারণ H2SO4-এর প্রচুর ব্যবহার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে H2SO4 ব্যবহার রয়েছে, যার জন্য এটাকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল বা কিং অফ কেমিক্যালস, রসায়নের রাজা। এখানে যে পদ্ধতিতে প্রস্তুত করা হয় H2SO4 তার নাম হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস, বাংলায় বলে স্পর্শ পদ্ধতি। এই পদ্ধতিটি টোটাল 4টি ধাপে সম্পন্ন হয়, খুব গুরুত্বপূর্ণ, টোটাল 4টে ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো দেখবে। প্রথম ধাপে যেটা করা হয়, সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে SO2 তৈরি করা হয়। ঠিক। এবার SO2 আমি এভাবেও তৈরি করতে পারি, অথবা ফেরাস সালফাইড থেকেও তৈরি করতে পারি। ফেরাস সালফাইড মিন্স FeS2, এর সঙ্গে 11O2 রিয়াকশন করানো হয়। রিয়াকশন করলে তৈরি হয় আমাদের 2Fe2O3, সঙ্গে আমরা পাবো এখানে সাইড প্রোডাক্ট হিসেবে SO2। এটা তৈরি হয় 8টা SO2 লাগে, 8টা SO2 তৈরি হয়। এইভাবেও কিন্তু আমরা SO2 তৈরি করতে পারি। তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার প্রথম ধাপ, হয় এইটা তা না হলে এইটা লিখবে, যে কোনো একটা। 2 নম্বর ধাপে কী হলো না, 2 নম্বর ধাপে যে SO2 তৈরি হলো, এই SO2 আবার অক্সিজেনের সঙ্গে, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে 2SO3, মানে SO2 থেকে SO3-তে কনভার্ট হবে এবং প্রচুর তাপ বেরোবে। এবং এই বিক্রিয়াটা কিন্তু এত সহজে হয় না, এর জন্য একটা অনুঘটক দরকার লাগে। অনুঘটকটার নাম হচ্ছে V2O5, নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এই অনুঘটকটা দরকার লাগে, তার সঙ্গে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রারও প্রয়োজন। এগুলো লিখতে হবে, তাহলে SO2 থেকে SO3 কনভার্ট হয়ে যাবে। 3 নম্বর ধাপে কি হয়, 3 নম্বর ধাপে যে SO3টা তৈরি হলো, দ্যাট ইজ সালফার ট্রাইঅক্সাইড যেটা তৈরি হলো, এটা রিয়াকশন করানো হয় H2SO3-র সঙ্গে। অলমোস্ট 98% পিওর H2SO3 নেওয়া হয় এবং এখানে তৈরি হবে ওলিয়াম। খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, H2S2O7, এর নাম হচ্ছে ওলিয়াম। এরা ফর্মুলা তোমাদের লিখতে দেয়, ওলিয়ামের ফর্মুলা বা ওলিয়ামের সংকেত লিখতে দেয়। তৈরি হবে ওলিয়াম। ফাইনালি লাস্ট ধাপ বা 4 নম্বর ধাপে যে ওলিয়াম তৈরি হয়েছে, সেই ওলিয়ামকে আমরা কি করব, ফাইনালি হাইড্রোলিসিস করে দেবো। দ্যাট ইজ জলের সঙ্গে বিক্রিয়া করে দেবো, তৈরি হবে আমার সালফিউরিক অ্যাসিড। এইভাবে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, এটা 2 অণু পাওয়া যাবে। এইভাবে সালফিউরিক অ্যাসিড আমরা প্রস্তুত করতে পারবো। তো এই হলো সালফিউরিক অ্যাসিডের স্পর্শ পদ্ধতি, রাসায়নিক শিল্পে কীভাবে প্রস্তুত করা হয়। তোমাদের যেটা দিতে পারে, এই H2SO7 ফর্মুলা দিতে পারে, বা এর সংকেতটাও তোমাদের দিতে পারে, বা স্ট্রাকচারও দিতে পারে। সংকেত হচ্ছে H2SO7, যদি স্ট্রাকচার দেয়, না দেওয়ার চান্সই বেশি, তাও আমি দেখিয়ে দিচ্ছি। স্ট্রাকচারটা হচ্ছে এটা এরকম, সালফারের সঙ্গে 2টো ডবল বন্ড তৈরি হয়, সঙ্গে একটা OH থাকে এবং এখানে একটা পারক্সি বন্ড। সিমিলারলি এখানেও 2টো অক্সিজেনের সঙ্গে বন্ড থাকবে আর একটা OH থাকবে। এই হচ্ছে H2S2O7-এর ফর্মুলা। দেখো টোটাল কটা অক্সিজেন আছে, 1 2 3 4 5 6 7টা অক্সিজেন, ঠিক, 2টো হাইড্রোজেন আছে, আর সালফারও দেখো 2টো আছে। এটা হচ্ছে H2S2O7-এর ফর্মুলা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট সেশনে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব, তো ভালো করে পড়ে নেবে, আর নেক্সট সেশনে নতুন একটা চ্যাপ্টার আমরা স্টার্ট করব। থ্যাংক ইউ।